আপনারা দেখছেন দিগন্ত খবর। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রধান সংবাদ। দেখে নিন এক নজরে। ভোটের আবহে বড় চাল দিল্লির। বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা হতেই খুশির হাওয়া পদ্ম শিবিরে। বিহারের তোলপাড় নীতীশ পুত্রকে ঘিরে। প্রধানমন্ত্রীর ফটোশুটের জন্য মোদির ঝালপুনি বিরোধীতেই বিপত্তি। ঝাড়গ্রামে নামতে পারলেন না হেমন্ত সোরেন। ভবানীপুরে মমতা, জলহাটিতে অভিষেক। ভোট প্রচারে তুঙ্গে হাই ভোল্টেজ লড়াই। 4 মে বাংলায় এক নতুন ভোরের সূচনা করবে। মালদার নির্বাচনী জনসভায় বললেন নীতিন নবীন। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করায় মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করলেন হিমন্ত বিশ্ব শর্মা। দলের প্রায় 800 জন কর্মীকে গ্রেপ্তার করাতে পারে কমিশন, আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে তৃণমূল। মিলল মামলার অনুমতি। ট্রাইব্যুনালের নির্দেশ মতো কাজ হচ্ছে না, ফের মামলা সুপ্রিম কোর্টে। রাজ্যের এসআইআর নিয়ে অসন্তুষ্ট শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়নি 15 জনের জামিন, হাইকোর্টে এনআইএ। নেই পড়াশোনা, নেই রোজগার। ঝাড়গ্রামে মোদির হুঙ্কারে কাঁপল তৃণমূল। 300-র বেশি বুথে আলাদা নজর, বাড়তি ক্যামেরা, জিপিএসের মাধ্যমে যুক্ত থাকবে কিউআরটি। কোচবিহারের কোন বুথগুলি ফোকাসে জানুন। ঝালমুড়ি বিরোধীতে বিড়ম্বনায় হেমন্ত সোরেন, তুঙ্গে রাজনৈতিক তরজা। মুর্শিদাবাদে বিজেপির 3 এজেন্সি সক্রিয়, অভিষেকের নিশানায় বিরোধীরা। সংরক্ষণ নিয়ে মমতাকে চরম হুঁশিয়ারি মোদির। জঙ্গলমহলে ভোটের আগে মেদিনীপুরের মাটি থেকে কেন এমন বললেন প্রধানমন্ত্রী। মোদির গুন্ডারাজ তোপ উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মাকে বিশেষ পরামর্শ অভিষেকের। কি বার্তা বাংলার যুবরাজের। ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা। হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা। ঐতিহাসিক বিল ঘিরে মোদির হুঙ্কার, স্বপ্নভঙ্গের দায়ে কাঠগড়ায় বিরোধীরা। কোটি কোটি টাকার লেনদেন, সোনাপাপ্পু তার স্ত্রীর কোম্পানির সঙ্গে জয় কামদারকে নিয়ে আদালতে তাক লাগানো দাবি ইডির। কলকাতা পুলিশের ডিসি শান্তনু এবং তার 2 পুত্রকে তলব ইডির। সোনাপাপ্পুর সঙ্গে যোগ কিভাবে, তদন্তে কেন্দ্রীয় সংস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রাজনৈতিক মহলে শুভেচ্ছার জোয়ার। দীনেশ ত্রিবেদীর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে খুশির হাওয়া বিজেপি শিবিরে। তার এই পদোন্নতিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান এবং বাংলার সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি দীনেশ ত্রিবেদীকে অভিনন্দন জানিয়ে তার নতুন পথ চলার সাফল্য কামনা করেছেন। এছাড়াও রাজ্যের একাধিক বিজেপি নেতা ও সাংসদ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ? কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই নিয়োগের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অভিজ্ঞতার মর্যাদা। দীনেশ ত্রিবেদী কেবল একজন রাজনীতিক নন, তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা 2 দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। সাংস্কৃতিক নৈকট্য। জন্মসূত্রে গুজরাটি হলেও দীনেশ ত্রিবেদীর রক্তে মিশে আছে বাংলা। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ হিসেবে ওপার বাংলার সংস্কৃতি ও ভাষা সম্পর্কে তার সম্যক জ্ঞান রয়েছে। বাংলাদেশের বর্তমান ডামাডোল পরিস্থিতিতে একজন বাংলা জানা রাজনৈতিক ব্যক্তিকে পাঠানো দিল্লির এক সুপরিকল্পিত চাল। কূটনৈতিক রিসেট। হাসিনা মুক্ত বাংলাদেশে তারেক রহমানের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ককে ফের ট্র্যাকে ফেরাতে পেশাদার আইএফএস অফিসারের চেয়ে একজন ঝানু রাজনীতিক বেশি কার্যকর হতে পারেন বলে মনে করছে মোদী সরকার। তৃণমূল থেকে বিজেপি এক বর্ণময় যাত্রা। দীনেশ ত্রিবেদী একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ছায়া সঙ্গী ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যসভায় নাটকীয়ভাবে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। তারপর থেকে দলের জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এবার তাকে সরাসরি প্রতিবেশী দেশের কূটনৈতিক অভিভাবক করে পাঠালো দিল্লি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আরজেডি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলো সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে একে জনগণের অর্থের অপচয় এবং রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। নিরাপত্তা বৈষম্য ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন।
আরজেডি মুখপাত্র শক্তি সিং যাদব এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, কোটি মানুষের সমর্থন পুষ্ট নেতা তেজস্বী যাদবকে বারবার অনুরোধেও জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে না। অথচ নিশান্ত কুমার কোনো রাজনৈতিক পদে না থেকেও কেবলমাত্র মুখ্যমন্ত্রীর পুত্র হওয়ার কারণে এমন উচ্চমানের নিরাপত্তা পাচ্ছেন। তিনি একে নিরাপত্তা খয়রাত বলে মন্তব্য করেন। অন্যদিকে কংগ্রেস এই ঘটনায় নীতিশ কুমারকে নিশানা করে পাশাপাশি বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। বিহার কংগ্রেসের মুখপাত্র ডক্টর স্নেহাশিস বর্ধন জানতে চেয়েছেন, নিশান্ত কুমার কি এমন কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রয়েছেন যে তার জন্য করদাতাদের অর্থ ব্যয় করে হবে? বিরোধীদের সন্দেহ, এই নিরাপত্তার আড়ালে বিজেপির নির্দেশে নিশান্তের ওপর নজরদারি চালানোর একটি প্রচেষ্টা রয়েছে। এই ঘটনা রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার স্ত্রী তথা বিধায়িকা কল্পনা সোরেনের ঝাড়গ্রামে অবতরণের কথা ছিল। সেখান থেকে তাদের দাঁতন ও কেশিয়ারিতে জনসভা করার কথা, কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ ঝালমুড়ির দোকানে ঢুকে পড়ে সময় বাড়ানোর নিরাপত্তা খাতিরে সোরেন দম্পতির হেলিকপ্টারকে নামার অনুমতি দেয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে শেষ পর্যন্ত তাদের রাঁচিতে ফিরে যেতে বাধ্য করা হয় বলে দাবি ঘাসফুল শিবিরের। আদিবাসী বিরোধী মানসিকতা চড়া সুরে আক্রমণ। তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মোদীকে কড়া ভাষায় আক্রমণ করে লিখেছে, প্রধান সেবক ঝালমুড়ি খাওয়ার জন্য সময়সীমা বাড়াতেই দুই নির্বাচিত নেতার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হলো। প্রধানমন্ত্রীর ফটো তোলার সুযোগ কি সাংবিধানিক অবস্থানের চেয়েও বড়? তৃণমূলের দাবি, এটি নরেন্দ্র মোদীর আদিবাসী বিরোধী মানসিকতারই বহিঃপ্রকাশ। তাদের অভিযোগ, স্রেফ ফটোশ্যুটের জন্য ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে, যা অত্যন্ত অপমানজনক। ঝালমুড়ি বনাম জনসভা। রবিবার ঝাড়গ্রামের রাস্তায় প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার দৃশ্যটি যখন বিজেপির কর্মী সমর্থকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, ঠিক তখনই ঝাড়খণ্ডের জেএমএম ও বাংলার শাসক দল তৃণমূল একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। নির্বাচনী মরশুমে 10 টাকার এক ঠোঙা ঝালমুড়ি যে শেষ পর্যন্ত দিল্লি বনাম রাঁচি দ্বন্দ্বের রূপ নেবে তা হয়তো কেউই ভাবেনি। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রটি মমতার দীর্ঘদিনের বিশ্বস্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও সেখানে তার বিপরীতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা এই লড়াইকে এক অন্যত্র মাত্রা দিয়েছে। নিজের এই কেন্দ্রে প্রচার চালানোর মাধ্যমে মুখ্যমন্ত্রী একদিকে যেমন তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করছেন, তেমনি ভোটারদের সামনে তুলে ধরছেন তার উন্নয়নের খতিয়ান। এই হেভিওয়েট পরিস্থিতি কেন্দ্রটিকে রাজ্যের অন্যতম চর্চিত নির্বাচনী রণক্ষেত্র পরিণত করেছে। তৃণমূল কংগ্রেস ভবানীপুরের আসনটিকে সম্মানের লড়াই হিসেবে দেখছে এবং প্রচারের ক্ষেত্রে কোনো খামতি রাখছে না। একই দিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদ্বীপ ও নন্দীগ্রামে জনসভা শেষে জলহাটিতে বিশাল রোড শো করার পরিকল্পনা নিয়েছেন। দলীয় শীর্ষ নেতৃত্বের এই সক্রিয়তা বিরোধী শিবিরের ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতার ঘরের মেয়ে হিসেবে আবেগ এবং অভিষেকের জোরালো প্রচার কৌশল মিলিয়ে রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এই বিধানসভা নির্বাচনে দিদিকে বিদায় জানানোর সময় এসে গেছে। মালদা জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এই মন্তব্য করেন। তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন যে পার্ক স্ট্রিট থেকে কামদুনি পর্যন্ত বাংলার মেয়েরা নিরাপদ নয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা, তবুও নারীরা নিরাপদ নন। তৃণমূল কংগ্রেস মা ও বোনেদের অধিকার কেড়ে নিয়েছে, আর এখন মা ও বোনেরা তাদের শাস্তি দেবে। প্রধানমন্ত্রী মোদীর সংকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন যে তিনি যে সংকল্পই করেন তা পূরণ করেন। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্যই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণও সেই সংকল্পেরই ফল। বিহারের উদাহরণ দিয়ে তিনি বলেন যে সেখানে বিজেপি সরকার রয়েছে এবং উন্নয়নের কাজ চলছে। এখানেও একটি বিজেপি সরকার আনুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিজেপির মানে হলো সবার সাথে সবার বিকাশ। তিনি দুর্নীতির বিষয়ে মমতা ব্যানার্জি সরকারের সমালোচনাও করেছেন। তিনি বলেন, সারদা কেলেঙ্কারি, নারদ কেলেঙ্কারি এবং শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সহ অসংখ্য কেলেঙ্কারি ঘটেছে। এই সরকারের বেশ কয়েকজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। বিহারের দুর্নীতিবাজ ব্যক্তিরা জেলে আছে এবং যখন তারা বেরিয়ে আসে তখন তাদের আবার জেলে পাঠানো হয়। তিনি বলেন, আমাদের সরকার নিশ্চিত করবে যে দুর্নীতিবাজদের জেলে পাঠানো হবে।
তিনি বলেছেন যে লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ বরদাস্ত করা হবে না। যারা আমাদের লোকজনকে হয়রানি করবে 4 তারিখের পর তাদের জবাবদিহি করতে হবে। তিনি জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন। রবিবার তিনি উত্তরবঙ্গের 4টি স্থানে জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মোদি আর অমিত শাহ ধ্বনি দেন, কিন্তু রাম বা দুর্গার নাম কখনো নেন না। এখন গত 3 দিন ধরে তিনি আমার নাম উল্লেখ করতে শুরু করেছেন এবং আমার বিরুদ্ধে একটি মামলাও করেছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুলে তিনি বলেন যে মমতা ব্যানার্জি দাবি করেন বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ ও মাংস নিষিদ্ধ হয়ে যাবে। হিমন্ত প্রশ্ন করেন, আসামে কি মাছ ও মাংস পাওয়া যায়? সব কিছুই তো পাওয়া যায়। দিদি কেন মিথ্যা বলছেন? আমি মমতা দিদিকে চ্যালেঞ্জ করছি, চলুন এক টেবিলে বসে দেখি কে সবচেয়ে বেশি খায়। চলুন একটা মাছ মাংস খাওয়ার প্রতিযোগিতা হয়ে যাক। প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবিরের কথা উল্লেখ করে তিনি তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এখানে একজন হুমায়ুন কবির আছেন যিনি বাবরি মসজিদ বানাতে চান। এটা কি আপনার বাবার? আপনি যেখানে খুশি এটা বানাতে পারেন। আপনি যদি আসামে হুমায়ুনের সঙ্গে দেখা করতেন, তিনি 2 ঘন্টার মধ্যে তার চিকিৎসা করতেন এবং আর কখন বাবরের নাম উচ্চারণ করতেন না। গোটা রাজ্যে প্রায় 800 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করাতে পারে নির্বাচন কমিশন, এমন আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি, অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করুক উচ্চ আদালত। তৃণমূলের আর্জির প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ। আগামী বুধবার মামলাটির শুনানি হতে পারে। তৃণমূলের বক্তব্য, তাদের প্রায় 800 জন কর্মীকে নজরে রেখেছে কমিশন। তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের শাসক দল। তারপরেই আদালতকে বিষয়টি সম্পর্কে অবহিত করে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানায় তৃণমূল। আদালতে কল্যাণ বলেন, ওই তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, প্রায় প্রতিটি নির্বাচনের সভা থেকে তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তারে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, অনেককে গ্রেপ্তার করার চেষ্টা হবে। কমিশনের ওপর মহল থেকে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। এই আবহে তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের আশঙ্কা করে হাইকোর্টে গেল তৃণমূল। ট্রাইব্যুনালে কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবেদনকারীরাও সেখানে যেতে পারছেন না। উল্টে ট্রাইব্যুনালের আবেদনগুলি কম্পিউটারে বিবেচনা করা হচ্ছে। মামলাকারীর বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি জবাব চাইবেন বলেও জানিয়েছেন। ট্রাইব্যুনালের কাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী দেবদত্ত কামাত। তার বক্তব্য, সুপ্রিম কোর্ট যেভাবে বলেছিল সেভাবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কাজ করছে না। আইনজীবী বা আবেদনকারীকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রধান বিচারপতির মন্তব্য, পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে প্রায়ই দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমরা নির্দেশ জারি করেছি, তা সত্ত্বেও কেন প্রায় প্রতিদিন আদালতে নতুন আবেদন করা হচ্ছে? মামলাকারীর আইনজীবী প্রধান বিচারপতির নির্দেশে বলেন, বারবার দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে কারণ আপনাদের নির্দেশ মতো কাজ হচ্ছে না। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা সঠিকভাবে পালন না করেই অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে হাইকোর্ট একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে, যা খতিয়ে দেখার পরে স্থির হবে ওই অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় বজায় থাকবে কিনা। ঘটনার সূত্রপাত, গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর পৌঁছাতেই বেলডাঙ্গা রণক্ষেত্রে চেহারা নেয়। ভিন রাজ্যে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ ক্রমে চরম আকার ধারণ করে। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীরা রেল অবরোধের পাশাপাশি সরকারি সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্তব্যরত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলা করে। প্রথমে রাজ্য পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে কলকাতা হাইকোর্ট মামলার তদন্তভার এনআইএর হাতে তুলে দেয়। কেন্দ্রীয় সংস্থা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট 35 জনকে গ্রেপ্তার করেছিল। আইন অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়, কিন্তু এনআইএ 90 দিন পার হয়ে গেলেও চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি। এমনকি তদন্তের অগ্রগতি নিয়ে আদালতের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতেও তারা হিমশিম খায় বলে খবর। এই পরিস্থিতিতে ধৃতদের আইনজীবী জামিনের আবেদন জানালে গত শনিবার এনআইএর বিশেষ আদালতের বিচারক 15 জনকে 10,000 টাকার বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করে। তবে তাদের চলাফেরার ওপর কড়া শর্ত আরোপ করা হয়েছে।
সেই জটিলতা এড়াতে জামিন পাওয়া ব্যক্তিদের আপাতত কলকাতাতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মোট ৩৫ জন ধৃতের মধ্যে ১৫ জন মুক্তি পেলেও বাকি ২০ জন অভিযুক্ত এখনও জেল হেফাজতে রয়েছেন।